প্রাচীন ভারত শব্দটা শুনলেই কি মনে হয়? হয়তো যোগী, ঋষি, গভীর জঙ্গল সব মিলিয়ে শান্ত চুপচাপ একটা দেশ, তাই না? আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ছবিটাকেই একদম পাল্টে দিতে চলেছি। চলুন এমন এক ভারতের গল্প শোনা যাক, যা আসলে ছিল গোটা প্রাচীন বিশ্বের এক জমজমাট ক্রসরোডস, মানে এক চৌরাস্তা। তো মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, প্রাচীন ভারতীয় উপমহাদেশ কি আসলেই একটা বিচ্ছিন্ন জায়গা ছিল? মানে চারপাশের দুনিয়া থেকে নিজেকে একদম আলাদা করে রেখেছিল? আমাদের অনেকের মনেই হয়তো এই ধারণাটা গেঁথে আছে, কিন্তু জানেন, ইতিহাস কিন্তু একেবারে অন্য একটা গল্প শোনায়, আর আজ আমরা সেই গল্পটাই শুনব। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক পশ্চিম দিক থেকে। সময়টা আজ থেকে প্রায় ২৫০০ বছর আগেকার। সেই সময়ে দিগ্বিজয়ী পারস্য সাম্রাজ্য মানে আজকের ইরান, তাদের নজর পড়ল ভারতের ধনসম্পদের দিকে। আর সত্যি বলতে কি, তারাই কিন্তু প্রথম এই উপমহাদেশে ঢোকার দরজাটা খুলে দিয়েছিল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই যোগাযোগটা এতটাই গভীর ছিল যে আমাদের পরিচয়ের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, মানে হিন্দু শব্দটা, সেটাও কিন্তু তাদেরই দেওয়া। আসলে কি হতো, পার্সিকদের ভাষায় শ এর উচ্চারণ ছিল হয়ের মতো, তাই তারা সিন্ধু নদকে বলতো হিন্দু, আর সেখান থেকেই সিন্ধু নদের আশপাশের বাসিন্দাদের নাম হয়ে গেল হিন্দু। ভাবা যায়? ব্যাপারটা কিন্তু শুধু নামেই থেমে থাকেনি। এত বড় একটা সাম্রাজ্য চালাতে গেলে তো একটা সিস্টেম লাগে, তাই না? তো তারা নিজেদের সাথে করে নিয়ে এসেছিল তাদের প্রশাসনিক নানা কৌশল। তার মধ্যেই একটা ছিল তাদের আরামাইক লিপি। আর এই লিপির প্রভাব এতটাই ছিল যে ভারতের উত্তর পশ্চিম অংশে জন্ম নিয়েছিল একদম নতুন একটা লিপি, খোরষ্ঠী। আর ঠিক পার্সিকদের মতোই এই লিপিটাও কিন্তু ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। আচ্ছা, পার্সিকরা তো দরজাটা খুলেই দিয়েছিল, আর সেই খোলা দরজা দিয়েই এলেন আরেক কিংবদন্তি, গ্রিক বীর আলেকজান্ডার। যদিও তিনি বেশি দিন থাকেননি, কিন্তু তার সেনাপতিরা এখানেই থেকে যান, আর তাদের হাত ধরেই তৈরি হয় ইন্দো গ্রিক রাজ্য। এই রাজাদের মধ্যেই একজন ছিলেন মিনান্দার। ইতিহাসে তিনি কিন্তু শুধু একজন শাসক হিসেবেই পরিচিত নন। বৌদ্ধ দর্শনের প্রতি তার যে কি গভীর আগ্রহ ছিল, সেই আগ্রহের কথাই জীবন্ত হয়ে আছে মিলিন্দ পন্হ নামের বিখ্যাত বইটাতে। এবার কিন্তু গল্পের মোড়টা একটু ঘুরবে, কারণ পারসিক আর গ্রিকদের পর মঞ্চে এলো মধ্য এশিয়ার একের পর এক যাযাবর গোষ্ঠী। আর বলা যেতে পারে এরাই হয়ে উঠেছিল পূর্ব আর পশ্চিমের মধ্যে আসল কানেক্টের। সেই সময়ের গ্লোবালাইজেশনের মূল চালিকা শক্তি ছিল এরা। এই যে দেখুন, একটা টাইমলাইন। পার্সিক আর গ্রিকদের পর একে একে এলো শক, পহলব আর সবশেষে কুষাণরা। মানে এটা কিন্তু কোনো একটা ঘটনা নয়, বরং যেন একটা ঢেউয়ের পর আর একটা ঢেউ এসে আছড়ে পড়ছিল ভারতীয় উপমহাদেশে। আর এই দীর্ঘ প্রক্রিয়াটা এখানকার সমাজ আর সংস্কৃতিকে চিরদিনের মতো বদলে দিয়েছিল। আর এই যে এত আদান প্রদান, এর একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল সেই কিংবদন্তির রেশম পথ বা সিল্ক রোড। একটু ভাবুন তো, এটা ছিল আসলে সেই যুগের ইন্টারনেট। কারণ এই রাস্তা দিয়ে শুধু যে রেশম যেত তা কিন্তু নয়, চীন থেকে রোম পর্যন্ত এই পথ ধরেই ছুটে বেড়াত নতুন নতুন আইডিয়া, ধর্ম, জ্ঞান, এমনকি প্রযুক্তিও। আর এই যে বিশাল নেটওয়ার্ক, এই সিল্ক রোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশের ওপর নিয়ন্ত্রণ ছিল কুষাণদের। তাদের সুবিশাল সাম্রাজ্য শুধু যে এই বাণিজ্যিক রাস্তাটাকে সুরক্ষা দিত তাই না, তারা নিজেরাও প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে একটা সেতুর মতো কাজ করত, একটা অপরিহার্য সেতু। আচ্ছা, এদের প্রভাব ঠিক কতটা গভীরে পৌঁছেছিল? শুনলে অবাক হতে হয়। এতটাই যে আমাদের রোজকার পোশাক আশাক পর্যন্ত বদলে গিয়েছিল। এই যে আমরা পাজামা পরি বা শীতকালে লম্বা কোট পরি, এর উৎস কিন্তু সেই মধ্য এশিয়ার মানুষদের হাত ধরেই। এমনকি বুট আর বেল্টের ব্যবহারও কিন্তু তারাই এখানে জনপ্রিয় করে তোলে। তবে এই যে এত সাংস্কৃতিক লেনদেন, এর সবচেয়ে সেরা, সবচেয়ে স্পষ্ট উদাহরণ যদি কিছু থাকে, সেটা হলো গান্ধার শিল্প। এটা এমন একটা শিল্পরীতি যেখানে এসে মনে হয় যেন ভারত আর গ্রিস একে অপরের হাত ধরেছে, আর সেই মিলনে জন্ম নিয়েছে এক অবিশ্বাস্য নতুন শিল্প। এর আগে কি হতো জানেন? বুদ্ধের মূর্তি তৈরি হতো না, তার উপস্থিতি বোঝানো হতো নানা রকম প্রতীকের মাধ্যমে। যেমন ধরুন খালি সিংহাসন বা তার পায়ের ছাপ। কিন্তু গান্ধার শিল্পীরাই প্রথমবার তাকে একেবারে মানুষের রূপে গড়লেন। আর সেই রূপটা কেমন ছিল? অনেকটা গ্রিক দেবতাদের মতো, পেশিবহুল শরীর, কোকড়ানো চুল আর রোমান টোগার মতো ভাঁজ করা পোশাক। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? প্রাচ্যের আধ্যাত্মিকতা আর পাশ্চাত্যের বাস্তববাদ যেন মিলেমিশে একাকার হয়ে গেল। এতক্ষণ তো আমরা স্থলপথের কথা বললাম, মানে সিল্ক রোডের গল্প শুনলাম। কিন্তু গল্পটা শুধু মাটির রাস্তাতেই সীমাবদ্ধ ছিল না। ভারত মহাসাগরও কিন্তু ছিল যোগাযোগের এক বিশাল মঞ্চ। তখনকার দিনের বণিকরা
মৌসুমী বায়ুকে কাজে লাগিয়ে জাহাজ নিয়ে পাড়ি দিত বহু দূরে। আর সেই জাহাজে কিন্তু শুধু মালপত্র যেত না, সঙ্গে যেত মানুষের বিশ্বাস, তাদের ভাবনা, তাদের দর্শন। একটু ভাবুন, দক্ষিণ ভারতের বন্দরগুলো থেকে জাহাজ ভর্তি করে গোলমরিচ, মসলিন কাপড় আর দামি দামি পাথর সব সোজা চলে যেত রোমান সাম্রাজ্যে। এই যে বিশাল সমুদ্র বাণিজ্য, এটাই তো প্রমাণ করে দেয় যে প্রাচীন ভারত শুধু স্থলপথে নয়, জলপথেও গোটা বিশ্বের সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িয়েছিল। আর এখানেই কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা আসছে, কারণ ওই যে জাহাজগুলো যেত সেগুলোর খোলে তো শুধু মশলার বস্তা থাকত না, থাকত এমন কিছু যা ওই মশলার চেয়েও হাজার গুণে দামি। আর সেটা হলো মানুষের বিশ্বাস, তাদের আইডিয়া আর নতুন নতুন ধর্ম। একটা কথা আছে না যে বণিকদের মালপত্রের সাথেই তাদের ধর্ম আর সংস্কৃতিও সফর করে? কথাটা কিন্তু ১০০ ভাগ সত্যি। এই যে বাণিজ্য পথগুলো, এগুলোই আসলে হয়ে উঠেছিল আইডিয়া বা ভাবনার আদান-প্রদানের হাইওয়ে। এই যে ভাবনার সফর, এর এক জীবন্ত উদাহরণ ছিলেন কুমারজীব নামে এক বৌদ্ধ ভিক্ষু। তার জীবনের গল্পটা শুনলে মনে হবে যেন দুটো আলাদা সভ্যতাকে কেউ এক সুতোয় বেঁধে দিয়েছে। এই কুমারজীব তিনি ভারত থেকে বহু কঠিন পথ পেরিয়ে চীনে পৌঁছেছিলেন, আর সেখানে গিয়ে তিনি কি করলেন? বৌদ্ধ ধর্মের গভীর সব চিন্তাভাবনাকে চীনা ভাষায় অনুবাদ করলেন। ভাবুন একবার, তার এই কাজের ফলে লক্ষ লক্ষ মানুষের কাছে জ্ঞানের দরজা খুলে গিয়েছিল। বলা যায় তার হাত ধরেই চীনে বৌদ্ধ ধর্ম একটা অন্য মাত্রা পায়। তবে ভাবনার এই লেনদেনটা কিন্তু একতরফা ছিল না, মানে শুধু ভারত থেকে বাইরে যাচ্ছিল তা নয়। ঠিক যেই সময়ে বৌদ্ধ ধর্ম ভারত থেকে দিকে দিকে ছড়িয়ে পড়ছে, প্রায় সেই সময়ই কিন্তু যিশুর এক শিষ্য সেন্ট তোমাস তিনি সমুদ্রপথে এসে পৌঁছান ভারতে, আর এখানকার মাটিতেই তিনি খ্রিস্ট ধর্মের বীজ বুনে দিয়ে যান। তো গল্পের প্রায় শেষে এসে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে হাজার হাজার বছর ধরে চলা আদান প্রদান, এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এর যে একটা প্রতিধ্বনি, সেটা আজও আমাদের সংস্কৃতিতে, আমাদের জীবনে শোনা যায়। শিল্পরীতি থেকে শুরু করে শাসন ব্যবস্থা, আমাদের ভাষা থেকে ধর্ম, জীবনের প্রায় এমন কোনো দিক নেই যেখানে এই মেলবন্ধনের ছাপ পড়েনি। আর সবচেয়ে বড় কথা হল, ভারতীয় উপমহাদেশ এই সব বিদেশি প্রভাবকে শুধু গ্রহণই করেনি, সেগুলোকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে, আত্মস্থ করেছে, আর তার মধ্যে দিয়েই তৈরি করেছে এক নতুন, আরও সমৃদ্ধ এক পরিচয়। তাহলে সেই যে শুরুতে একটা প্রশ্ন ছিল, তার উত্তরটা এখন একদম পরিষ্কার, তাই না? প্রাচীন ভারত মোটেই বিচ্ছিন্ন ছিল না, বরং এটা ছিল এক প্রাণবন্ত কেন্দ্র, একটা হাব, যা বাইরের দুনিয়ার সাথে দেওয়া নেওয়ার মাধ্যমে একদিকে যেমন নিজেকে সমৃদ্ধ করেছে, তেমনই কিন্তু গোটা বিশ্বকেও অনেক কিছু দিয়েছে। শেষ করার আগে শুধু একটা কথা ভাবা যাক। আজকের এই গ্লোবালাইজেশনের যুগে যখন আমরা এক মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করে ফেলি, তখন কি একবারও সেই প্রাচীন বণিক, সেই জ্ঞানী ভিক্ষু বা সেই দূরদর্শী শাসকদের কথা মনে পড়ে, যারা হয়তো প্রথমবার এই পৃথিবীকে জুড়ে দেওয়ার স্বপ্নটা দেখেছিলেন? সত্যি বলতে, তাদের তৈরি করা পথেই তো আমরা আজও হেঁটে চলেছি।